আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা এই অধ্যায়টির ভিতরে যে কাজগুলো আমাদেরকে দিয়েছে সেই কাজগুলোর সমাধান করার আমরা চেষ্টা করব। প্রথমেই আমরা এখানে 11 পৃষ্ঠায় আমরা একটি কাজ দেখতে পাচ্ছি, সেই কাজটার আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। মূলত এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের যে সকল জড়বস্তুর উপর নির্ভর করি তাদের নাম নিচের ছকে দেওয়া আছে। এই জড়বস্তুগুলো কী কাজে ব্যবহার হয় তা খুঁজে বের করে নিচের ছক পূরণ করি। তো এখানে মূলত আমাদেরকে যেটা করতে হবে, কিছু কিছু জড়বস্তু মানে কি যেগুলো নড়াচড়া করতে পারে না, যেগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো এখানে দিয়েছি। সেই জড়বস্তুগুলোর নাম এখানে আমাদেরকে দিয়েছে যেমন এখানে পানি দিয়েছে, বায়ু দিয়েছে, সূর্য দিয়েছে এবং মাটি দিয়েছে। তো এখানে আমাদেরকে ছকে মূলত যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই জড়বস্তুগুলো কি কি কাজে লাগে। যেমন এখানে পানি দিয়েছে, পান করা, গোসল করা, চাষাবাদ করা, এই কাজগুলোতে পানি ব্যবহৃত হয়। এবং বায়ু কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে লিখতে হবে, সূর্য কোন কাজে ব্যবহৃত হয় সেটা লিখতে হবে এবং মাটি কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর দেখার চেষ্টা করি আমরা এখন। তো দেখো এটার উত্তর হিসেবে আমরা কিভাবে লিখতে পারি, পানি উপরে দেওয়া ছিল, এখন আমরা বায়ু, এটা আমাদের কোন কোন কাজে লাগে সেটা আমরা যদি লিখি, আমরা লিখব শ্বাসকার্য চালানো, অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং পাল তোলা নৌকা চালানো বা উইন্ডমিল ঘোরাতে এই বায়ু ব্যবহৃত হয়। এরপর সূর্য কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, উদ্ভিদকে খাদ্য তৈরিতে সাহায্য করে এবং আমাদের আলো ও তাপ দেয়। এছাড়া আমরা যদি মাটি কোন কাজে ব্যবহার করি সেটা লিখতে পারি, সেটা হবে ঘরবাড়ি তৈরি, ফসল ফলানো এবং উদ্ভিদের আবাসস্থল হিসেবে কী ব্যবহৃত হয়, মাটি ব্যবহৃত হয়। তো এটাই হচ্ছে তোমাদের 11 পৃষ্ঠার উত্তর, কাজের উত্তর। তো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখব, এখানে আমাদেরকে বেশ কিছু এই অধ্যায় সম্পর্কিত কিন্তু বেশ কিছু কাজ দিয়েছে। যেমন এখানে প্রাণী নির্ভরশীলতা, উদ্ভিদের নির্ভরশীলতা, মানে প্রাণী এবং উদ্ভিদ কোন কোন ক্ষেত্রে বা এই আমাদের প্রকৃতির কোন কোন বিষয়গুলোর উপর নির্ভরশীল সেটা এখানে দিয়েছে। এগুলো তোমাদের খুব সুন্দরভাবে পড়তে হবে, না হলে যে এই কাজগুলোর উত্তর তো তোমরা করতে পারবে না। এছাড়া পরবর্তীতে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর করতে তোমাদের অসুবিধা হবে এবং সবশেষে পরীক্ষায় এই অধ্যায় সম্পর্কিত প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবে না। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায়, মূলত 13 পৃষ্ঠায় আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতা এবং প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরশীলতা। আমরা জানি উদ্ভিদ এবং প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল। তো এটাই মূলত এখানে আমাদেরকে লিখতে হবে যে উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতাটা কী, কোন কোন ক্ষেত্রে, এবং প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরশীলতাটা কোন কোন ক্ষেত্রে। তো আমরা এটার উত্তর দেখার চেষ্টা করি। তো দেখো এটার উত্তর হিসেবে আমরা কিভাবে লিখতে পারি, এখানে উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতা দেওয়া হয়েছে এবং এখানে প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরশীলতা দেওয়া হয়েছে। তো প্রথমেই উদ্ভিদের ওপর প্রাণীর নির্ভরশীলতা আমরা লিখতে পারি খাদ্য। প্রাণী বেঁচে থাকার জন্য উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন ফল পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে। আর প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা হিসেবে আমরা প্রথমেই লিখব খাদ্য তৈরি। প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ তা ব্যবহার করে খাদ্য তৈরি করে। তো এইভাবেই কিন্তু একে অপরের উপর তারা নির্ভরশীল। তো অক্সিজেন প্রাণীর শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদ থেকে পায়। আর উদ্ভিদের কোন কাজে প্রয়োজন সেটা হচ্ছে বংশবৃদ্ধি। প্রাণীর মাধ্যমে উদ্ভিদের বীজের বিস্তার ঘটে এবং পরাগায়নে সহায়তা করে। এভাবেই কিন্তু তারা একে অপরের উপর নির্ভরশীল। তো এরপর উদ্ভিদ কোন কোন ক্ষেত্রে প্রাণীর উপর নির্ভরশীল দেখো, আবাসস্থল আমরা লিখতে পারি অনেক প্রাণী যেমন পাখি, বানর উদ্ভিদ বা গাছের ডালে বসবাস করে। এরপর পুষ্টি, প্রাণীর মলমূত্র ও মৃতদেহ পচে মাটিতে মিশে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদান তৈরি করে। ওই যে উদ্ভিদ এটা প্রাণীদের কাছ থেকে নেয় বা, তো এগুলোই আমরা লিখতে পারি প্রাণী ও উদ্ভিদ একে অপরের উপর কীভাবে নির্ভরশীল। তো এখন আমরা মূলত পরবর্তী পৃষ্ঠার কাজটি দেখব। তো এখন আমরা এখানে আমাদেরকে 15 পৃষ্ঠায় আরেকটি কাজ দিয়েছে, সেটার উত্তর আমরা করার চেষ্টা করব। এখানে আমাদেরকে মূলত যেটা করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে ধারণা চিত্রটির ফাঁকা স্থানে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লেখো। অর্থাৎ এখানে আমাদেরকে উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা লিখতে হবে এবং এই ছকে আমরা কী লিখব, প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা, এবং এই ছকে আমরা লিখব মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। এগুলো লিখে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো দেখো ওটার উত্তর হিসেবে আমরা এভাবে দিব, এটা হচ্ছে উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা এবং এখানে হচ্ছে প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা এবং এই ঘরে হচ্ছে কি মানুষের ওপর উদ্ভিদের ও প্রাণীর নির্ভরশীলতা। তো এখানে আমরা কি দেব, খাদ্যের জন্য কি মানুষ উদ্ভিদের ওপর নির্ভরশীল, যেমন ফলমূল শাকসবজি। আবার প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা দেখো খাদ্যের জন্য মাছ মাংস ডিম, মানে কি অন্য প্রাণীগুলোর কথা বলা হয়েছে, যেমন
কি গরু ছাগল হাঁস মুরগি মাছ এগুলোর কথা বলা হয়েছে। মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা, এখানে আমরা লিখব উদ্ভিদের পুষ্টির জন্য মানুষ সার দেয়। তো এভাবেই আমরা মূলত লিখব অক্সিজেনের জন্য, আর এখানে আমরা লিখব পোশাকের কাঁচামাল ইত্যাদির জন্য, আর এখানে আমরা লিখব মানুষ উদ্ভিদের যত্ন নেয় ও চারা রোপণ করে। এরপর 3 নম্বরে আমরা কি দেব, এখানে আমরা লিখব ঘরবাড়ি ও আসবাবপত্র কাঠের জন্য যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য, এখানে লিখব প্রাণীর নিরাপদ আবাসস্থল তৈরি করে দেয়। এরপর আমরা 4 নম্বরে লিখব বস্ত্র তৈরি সুতার জন্য, এবং এখানে লিখব আমরা 4 নম্বরে চাষাবাদের কাজে, এবং এখানে লিখব বস্ত্র বিস্তারের বীজ ছড়ানো বা কৃত্রিম, এটা লিখবো আমরা বংশ বিস্তারে, মানে হচ্ছে কি বংশ বিস্তারে কি উদ্ভিদ প্রাণী মানুষের ওপর নির্ভরশীল। এরপর আমরা যেটা দেবো 5 নম্বরে, সেটা হচ্ছে ঔষধ তৈরির কাঁচামালের জন্য, বিনোদনের জন্য কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যা উদ্ভিদ গ্রহণ করে। তো এটাই হচ্ছে উত্তর। তো আমরা এখানে 15 পৃষ্ঠার কাজটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে জানিয়ে দাও। তো এখানে আমাদেরকে দেখো একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের, মানে কোন খাদ্য খাদক খায় সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে যদি আমরা এই বিষয়গুলো একটু পড়ি, খাদ্য শৃঙ্খল কী, উৎপাদক কী, খাদক কী, এগুলো পড়লে কিন্তু এই বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে উত্তরটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো সবুজ শ্যাওলা খায়। এখানে কি সবুজ কোন প্রাণীটি বা কোন জিনিসটি সবুজ শ্যাওলা খায় বলো তো? সবুজ শ্যাওলা কোথায় থাকে? পুকুরে থাকে না, এবং পুকুরে থাকে মাছ। এই মাছ কী খায়? সবুজ শ্যাওলা খায়। তাহলে আমরা এখানে কী দেবো? ছোটো মাছ। ছোটো মাছ দেবো এখানে, ছোটো মাছ সবুজ শ্যাওলা খায়। আর এই ছোটো মাছকে কে খায় বলো তো? ছোটো মাছকে বড় মাছ খায়। এখানে আমরা দেবো বড় মাছ, ছোটো মাছকে বড় মাছ খায়, এখানে আমরা বড় মাছ দেবো, এবং এখানে দেবো মানুষ খায়, বড় মাছকে মানুষ খায়। তো মানুষ খায় কি? বড় মাছকে, বড় মাছ খায় ছোটো মাছকে, এবং ছোটো মাছ খায় সবুজ শ্যাওলা। তো এইভাবেই আমরা এখানে যেই খাদ্য চক্রটি রয়েছে সেটা আমরা পূরণ করব। কি দেবো? সবুজ শ্যাওলা, এখানে দেবো ছোটো মাছ, এখানে বড় মাছ, এখানে মানুষ। তো এরপর আমরা আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, এই কত পৃষ্ঠায় আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 18। এখানে 19টা পৃষ্ঠায় আমাদেরকে একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা একটু পড়ে নিই। সূর্য থেকে শক্তি প্রথমে কোন জীবে স্থানান্তরিত হয়, পরবর্তী সময় তা কীভাবে অন্য জীবে স্থানান্তরিত হয় তা নিচের প্রবাহ চিত্রের ফাঁকা জায়গায় লেখো। তো এখানে সূর্য থেকে যে শক্তিটা আসে সেটা প্রথমে কোথায় লাগে বলো তো? এখানে আমরা লিখবো, কি লিখবো? সূর্য লিখবো। সূর্য থেকে যে শক্তিটা আসে সেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ গ্রহণ করে কি করে? উদ্ভিদ খাদ্য তৈরি করে, তারপর কি করে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, এবং তারপর কি উদ্ভিদ ফলমূল দেয়, এবং এখানে আমরা কি করি? মানুষ সেটা কি গ্রহণ করে। তাহলে আমরা এখানে কি লিখবো? সূর্য, উদ্ভিদ এবং প্রাণী বা মানুষ আমরা লিখব। তো এরপর আমাদেরকে 20 পৃষ্ঠায় একটি কাজ দিয়েছে, সেটার উত্তর আমরা এখন করার চেষ্টা করব। এখানে আমাদেরকে যেটা লিখতে হবে, দেখো যা করতে হবে সেটা হচ্ছে, মনে করি আমাদের দেশের গড় তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেল, এর ফলে কী কী সমস্যা তৈরি হতে পারে নিচের ধারণা চিত্রের খালি জায়গায় পূরণ করো। তো আমাদের পরিবেশের তাপমাত্রা যদি অনেক বেড়ে যায়, তাহলে মূলত আমাদের জীবজগতের ওপর, আমাদের পরিবেশের ওপর, আমাদের চারপাশের ওপর কী প্রভাব বা নেতিবাচক প্রভাব, মানে কী কী ক্ষতিটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর আমরা করার চেষ্টা করি। তো দেখো, এটার উত্তর হিসেবে আমরা লিখতে পারি, 1 নম্বরে জলবায়ু পরিবর্তন, পৃথিবীর সামগ্রিক জলবায়ুর ধরন বদলে যাবে। 2 নম্বর খরা, পানির উৎস শুকিয়ে যাবে এবং দীর্ঘমেয়াদী খরা দেখা দেবে। 3 নম্বরে কী সমস্যাটা হবে? ফসলহানি, অতিরিক্ত তাপে চাষাবাদ ব্যাহত হবে এবং ফসলের ব্যাপক ক্ষতি হবে। এরপর 4 নম্বরে যেটা হবে, খাদ্যজাল ধ্বংস, অনেক উদ্ভিদ ও প্রাণী মারা যাবে, ফলে প্রাকৃতিক খাদ্যজাল ক্ষতিগ্রস্ত হবে। এবং 5 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে মেরু অঞ্চলের বরফ গলা, উত্তর ও দক্ষিণ মেরুর বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। এবং 6 নম্বরে আমরা সবশেষে যেটা লিখব সেটা হচ্ছে বসবাসের অনুপযোগী পৃথিবী ধীরে ধীরে মানুষ ও অন্যান্য জীবজগতের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তো এভাবেই আমরা মূলত এই 20 পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটার উত্তর করার আমরা চেষ্টা করব। তো যে উত্তরগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা এখানে এই যে ছকটি রয়েছে সেখানে লিখতে পারো, অথবা খাতায় আলাদা করে লিখতে পারো। তো আজকে আমরা অধ্যায়ের ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমি কি অনুশীলনীর যে প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেগুলোর উত্তর আমার এই চ্যানেলের আশিকুজ্জামান এডুকেশন চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে তোমরা ক্লাসটি করে নিতে পারো। ধন্যবাদ।